এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম। বয়স কত আপনার? বয়স 1968 জন্ম। 68 সালে জন্ম, তো অনেক হয়ে গেল, তো প্রায় বলা চলে 54-55 বছর, তাই না? আচ্ছা, তো সালাম ভাই শুরু করেন, যেখান থেকে বলতে মন চায়, একেবারে ছোটবেলা থেকে কি গল্প শুনি আমি। গল্পটা হলো আমার সঙ্গে যে ঘটে যাওয়া ঘটনাগুলো, মা বাবা ছিল না। আচ্ছা যাক, আমি প্রথম থেকে শুরু করি। আমার বয়স যখন 2.5 বা 3 বছর বয়স, তখনই আমার বাবা মানে ওই প্যারালাইসিস রোগে মারা যায়। আচ্ছা। মারা যাওয়ার পর এখন আমরা তো গরিব ছিলাম, এরকম কোনো অর্থ সম্পদ ছিল না। বাবা মরে যাওয়ার পর এখন যাই হোক, মা আমার বাবা একটা পাতানের বোন ছিল পাড়া ওই গ্রামে আর কি। তো ওরা একটু বড় লোক ছিল, ওখানে যায় আমার বাবা মারা যাওয়ার পর মা ওখানে জায়গায় আশ্রয় নাই। হ্যাঁ, ওই বাসায় গিয়ে কাজ কাম করতো। আচ্ছা। কাজ কাম করতো, ওনারা যা খাবার দিত। আমরা 2টা ভাই ছিলাম, ছোট্ট একটা ভাই ছিল, আমি ছিলাম সবার বড়। আমরা খাইতাম। এখন মা এইভাবে কাজ করে আমাদের চলাইতেছে, আমরা চলতেছি। আমার 2টা জ্যাঠা ছিল, তারা আমাদেরকে দেখতে পারতো না। এখন মা কাজ করে একদিন আইতে আসে, দেখে আমাদের ঘরটা মানে ভেঙে ফেলে দিচ্ছে। 2 জ্যাঠা ছিল, 2জনের ভাগ করে ওরা নাকরি মাকরি বানায় হেলাই দিচ্ছে। তখন আমার মা দেখে আসে ঘর নাই, তা আমার মায়ের পক্ষে একটা লোক কথা বলবে এরকম কোনো লোক ছিল না। আচ্ছা। এখন মা কি করলো কি, রাইতে আমরা মাকে নিয়ে ওই জায়গায় থাকলাম, ওই যে ঘুরের পিঠির আছে ওখানে থাকলাম। থাকে তারপরের দিন সকালে মা আমাদের 2 ভাইকে নিয়ে আমার নানার বাড়ি চলে গেল। ওখানে আপনার বড়? জি, ওই ভাইটা আমার ছোট ছিল। আপনার বয়স কত তখন যখন এরকম ঘটনা করতেছে? আমার বয়স তখন মারা গেছে তখন বয়স কত? 4 বা 4.5 বা 5। আচ্ছা, এর বেশি হবে না। হ্যাঁ, তো গেল আপনাকে নিয়ে নানা বাড়ি। ওখানে থাকি। আমার মা দেখতে শুনতে মানে স্মার্ট এবং সুন্দর ছিল। তখন আমার নানা এবং নানি তারা বাইসা ছিল, তারা মারা যায়নি। এখন আমার মাকে তারা অন্য জায়গায় আবার বিয়ে দিব। তো মা কিছু রাজি হচ্ছে না। মা বলতেছে আমার 2টা ছেলে আছে, আমি এখন আরেক জায়গায় বিয়ে বসলাম, আমার ছেলে 2টা তো নদীতে ভাসবো, তারা খাবো কি, থাকবো কিভাবে, চলবো কই। একটা বাড়ির জায়গা জমি ছিল, তাও তোর যে রানি জায়গা। এখন তোর বিয়ে হওয়া সম্ভব না। অনেক লোকজন মানুষ প্রতিদিনই আসে মাকে বিয়ে করার জন্য, কিন্তু মা মোটেই রাজি হয় না। তো হঠাৎ একদিন যে লোক বিয়ে করবো মাকে প্রস্তাব দিছে, সেই লোকে বললো আমি বিয়ে বসতে পারি, একটা কথা আছে, শর্ত আছে। যে কি শর্ত? যে আমার ছেলে 2টাকে তোমার দেখতে হবে। উনি আবার নিজ সন্তান ছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না। উনি আগে আরেকটা বিয়ে করছিল, একটা পালক ছেলে আছে, ওনারা লালন পালন করছে। তখন ওনার কাছে আমি ওপরে মা প্রস্তাব, লোক রাজি হয়ে গেল। ঠিক আছে, আমার তো আল্লাহ সম্পদ কম দেয় নাই, মানে আপনাদেরকে নিয়েই যাবে আর কি। হ্যাঁ, ওই লোক রাজি হয়ে গেল। পর ঠিক আছে, আমি বিয়ে করবো ইনশাল্লাহ, আমি ছেলে মেয়েকে দেখবো, 2 ছেলেকে দেখবো। এরকম যাই হোক দেখলো, বললো এরকম কথাবার্তা পাকাপাকি মুক্ত হয়ে গেল। হঠাৎ একদিন আমার ছোটো ভাইয়ের গায়ে আসলো জ্বর। তখন অর্থ সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, মাও কিছু করে না। আর গ্রামের বাড়ি 1970 আগের অভাবের কথা। তখন তো কেউ কাকে 10 টাকাতে হেল্প করার মতো লোক নেই। আমার ছোটো ভাইটা এরভাবে আসতো, মানে 10 দিন থাকার পর বিনা চিকিৎসায় সে মারা গেল।
মারা যাওয়ার পর আমার ওই যে গ্রামের বাড়ি আমার যে চাচা জ্যাঠা ওদের খবর দেওয়া হইলো যে সালামের ভাই কালামটা মারা গেছে, যে তোরা যে আসলে আসে না আমরা এখানে মাটি দাঁড়াবো। পরে দুইটা জ্যাঠা ছিল, ওরা গেল, ওই আমার ছোট ভাই লাশটা আনলো, আইন আমার বাপের কবরের পাশে তাকে দাফন কাফন করা হইলো। আচ্ছা। এখন তো মা যেমন আরো একটু ফ্রি হয়ে গেল, এখন একটা ছেলে মারা গেল, এখন আমি বড় ছেলে। এখন মা ওনার কাছে নানা নানিরে বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেওয়ার পরে এখন মাকে রাইতে তো নিয়ে চলে গেল। এখন আমার নানা আর নানি আমাকে আটকায় রাখলো, আমাকে যেতে দেবো না। আমি তো লাফায় ফাল পাচ্ছি, কাঁদছি, আমি যাবো, তো ওরা যেতে দিল না। তখন নানি আমাকে বোঝাল, তো সালাম চিন্তা করেছে তুই কাল সকালেই আমরা যাবো তোর মাকে আনতে। আমি ঠিক আছে, যাই হোক টানা থামলো। থামার পর সকালবেলা নানি বলি, নানি চল মাকে আনতে যাবো, মাকে আনতে যাবো। ওরা বল বাক্সা করি খাওয়া দাওয়া করতে 2-4 দিন 5 দিন 10 দিন পার হয়ে গেল। তো হঠাৎ দেখতে মা নানি আমাকে নিয়ে আমার মার কাছে চলে গেলাম। তো মা ওখানে আমাকে রেখে নানি চলে আসলো। ওই যে লোক তো বলছে যে আমি ছেলে দুটোকে পালবো, একটা ছেলে তো মারাই গেল, একটা ছেলে আছে ওখানে। ভাত তারা ঠিকই দেয়, তার ঘাস কাটতে হয়, ওই গরুর গোবর ফেলাইতে হয়, নানান বিভিন্ন কাজকর্ম করতে হয়। তার একটা সৎ ছেলে আছে পালক, এই ছেলে আমাকে অযথা মারধর করে, থাবর দেয়, চর দেয়। তখন আর মানে মাও যেমন কিছু বলতে পারে না, মা খালি কাঁদে যে কী করলাম। আমার বললো যে ছেলে দেখবো, এখন একটা ছেলেও দেখে না, একটা ছেলে তো মারাই গেল, তাও দেখে না। ঠিক আছে আসে ওই লোক আসুক, মানে যে লোক বিয়ে করছে ওর নাম হলো আজম সাহেব। তা আসুক, ওনার আমি একটা পরামর্শ করবো, উনি আমার ছেলেকে দেখবো কি দেখবো না। ঠিক আছে, তারপর ওই ছেলে লোক আসলো। তারপর ওনাকে বললো যে তুমি তো আমার ছেলেকে রাখবা, দেখবা, কথা ছিল, তুমি তো লালন পালন করছো না। তোমার পালক ছেলেটা, আমার ছেলেটা সারাদিন খালি মারে, লাথি মারে, ঘুষি মারে, কিল মারে, তুমি তো কিছু বলো না। ওরা ভাত খাইলে খা, না খাইলে জাগা, এটা বললো। এখন মা বললো বাবা তুই জাগা, আমি থাকি। তো যাক, আইসে বললাম কার কাছে, আমার মার যে বোন, বড় বোন মাসি, ওনার কাছে চলে গেলাম। আচ্ছা। ওনার আবার ওই যে দেশগের নদী নালা খাল বিল আছে, ওইখানে খেয়ে মাছ ধরে, ওই যে কাঠিওয়ালা জাল দিয়ে, লোহার কাঠিওয়ালা জাল দিয়ে মাছ ধরে, সারাদিন মাছ মারে, আর সন্ধ্যায় বিক্রয় করে বাজারে, এই বাজার করে রাত্রে মাছটা বিক্রি করে বাজার করে, বাজার করে। আমার তো বাজারও নাই, না বাজার নাই। তা আমার কিন্তু আবার বসে থাকতে হয় না, থাকতে দেয় না। যেমন আধা কেজি সুতা নিয়ে দেয়, এই সুতা পাক দিতে হবে, মানে জাল বুনতে হবে। হ্যাঁ, সুতা পাক দিতে হবে, আবার এই সুতা গোছাইতে হবে, তারপরে নাকড়ি চোকাইতে হবে। 1 নম্বর মাসে খেতে গোবর দিত সারের জন্য, আমরা সব চুরি করে নিয়ে পারতাম ক্ষেত থেকে, ওই যে মানে খড়ির জন্য, খড়ি না পারলে গোবর চুরি করতেন আর কি। হ্যাঁ, গোবর, শুকনা গোবর আর কি। তো এইভাবে করতে 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 তো অনেকদিন থাকলাম। অনেক দিয়েছে, ওরাও তো এরকম আওয়াজ যত্ন করে। আমি খাইলাম কি খাইলাম না, ওই যে বিকালবেলা হলে বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যাই, মাছ বাজারে বসে থাকি, কখন সে আসবে মাছ বেচবে। তো যাই হোক, মাছ বেচতে রাতে 8টা 9টা বাজে, আবার বাজার কোথায় বেচতেছে, আমি একটা বাজার ব্যাগ নিয়ে ঘুরি। এই কথা আমার কোনো সময় বলে না, খালো সালাম এ নে 2 টাকা নে খা। তখন 2 টাকা দিলে তো অনেক কিছু, তো দিত না। তাকে আমিও ছোটো মানুষ, কিছু বলতে পারতাম না। ওই নানির কাছে আসি, নানিও ঠেলা টাকা, মাসিও ঠেলা টাকা। আমি তো কোথায় যাবো এখন, কার কাছে যাবো? তা আসলাম তো আমার জন্মস্থান যেখানে গোপালখিলা, ওখানে আসলাম। আইসে এখন আরও গ্রামের যে 2-4টা ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, বন্ধু বান্ধব, এদের সঙ্গে এই গাছের আম, ওই গাছের আম, এটা সেটা খায় আমি কোনো মতো আর কি বাঁচি, থাকি, খাই। কেউ যাইতে বেলা 2টা জ্যাঠা আমার কেউ ডাক দিয়ে বলে না সালাম আয়া 2টা ভাত খাই, আমার ছেলেগুলোকে ঘুমা। তা আমাদের দেশে বাড়ির যে আশেপাশে কারোর একটা কবরস্থান নাই। যে লোক মারা যা, তার ঘরের পিছে হোক, বাঁশঝাড়ের নিচে হোক, তার জায়গাতে হোক, মারি দিব ওখানেই। তো আমাদের বাড়িটার চারদিকে খালি কবর আর কবর। আচ্ছা। হ্যাঁ, মানে আমি তো এক্ষেত্রে ছোট মানুষ, আবার অনেক রাত হইতো, মানে রাত 12টা 1টা যখন বেজে যেত, তখন দেখতাম ঝিম 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 শব্দ, ওই উমুক দিন উমুক মারা গেল, এই যে এখানে কবর দেখা যাচ্ছে, মানে মানে মনে হতো জল্পনা কল্পনা। থাকতেন কই আপনি ওই সময়? থাকতাম মানে যে কেউ জ্যাঠারা ঘরে নিত না, আমাকে ওই
বাড়িতে একটা উঠানের মাঝখানে একটা পেয়ারা গাছ ছিল। হ্যাঁ। এই পেয়ারা গাছে সারা বসে থাকতাম, আহারে। বসে থাকতাম। কিন্তু আমাকে তারা ভাত কাপড় কিচ্ছু দিত না, থাকবার জায়গাও দিত না। তো এইভাবে কতদিন থাকলাম, থাকার পরে আবার গেলাম নানির কাছে। নানি আবার নিয়ে গেলো মায়ের কাছে। মা আমার কষ্ট দুঃখ দেখে মা ওই বেটা ভাত ছাড়িয়ে দিল। ছেড়ে দিল ভাত? হ্যাঁ, ছাড়িয়ে দেওয়ার পর আমার বড় মাসির কাছে আমার মা থাকে, ওর আমিও থাকি। ওই আমার বড় মাসি আমার মাকে অযথা গালাগালি মানে গালাগালি মুখামুখি করে। হ্যাঁ, বাতার একটা মরে গেছে, নানান বিভিন্ন বৃষ্টি ভাষায় কথাবার্তা বলতো। হঠাৎ মায়ের গায়ে একদিন আসলো জ্বর। জ্বর আসলো, ওই যে আগে একটা কিন্তু রোগ ছিল কলেরা বসন্ত, শরীরে পচে গেছো গা। তখন তারা ভয় পাই গেল গা, ভয় পাই আমার মাকে পাঠাই দিল যে তোর মার এনে বাড়ি থেকে বাইর। আমার নানির বাড়ি থেকে আমার ওই খালুর বাড়ি প্রায় 5-6 কিলোমিটার দূরে। তখন ওপেন রিক্সা বাস এগুলো কিচ্ছু ছিল না, গরু গাড়ি কিছু ছিল, আর ওই টুকিটাকি রিক্সা ছিল কয়েকটা। তাই হোক, পরে মাকে নিয়ে আমি সকালে 8টায় রওনা দিলাম। যেতে যেতে বিকাল হয়েছে, অথচ কিন্তু 1 ঘন্টা রাস্তা হাইটে গেলে ঠিক মতো। ওই মা হাঁটতে পারে না তো, অসুস্থ। পরে মাকে নিয়ে যায়, বিকালবেলা পৌঁছালাম। আমার নানি বলতেছে যে কী হয়েছে? তা আমি বললাম মার তো জ্বর, ওরা কোনো ভাত পোত খায় না, এখন ঠিক আছে ঘরে নিয়ে শোয়াই রাখ। হঠাৎ ওই যে শরীরের মধ্যে বসন্ত উঠছিল, এটা আস্তে আস্তে বড় হইতে 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 পুরা শরীরের গন্ধ, বিশ্রী গন্ধ। তার বগলের কাছে কেউ যাইতে পারে না, তার শরীরের গন্ধে, আমার মার শরীরের গন্ধে। আমার কাছে গন্ধ লাগে, কিন্তু লাগলেও তো আমার মা তো, আমি যে মা যদি মরে গেতাম আমার দেখবো কে? তা আমি মাকে এটা সেটা খাওয়াইতাম, ওই ধরে বহাইতাম। কিন্তু মা ওই কলা পাতা বিছায় তার উপরে শোয়াই রাখতাম, কোনো খেতা বালিশের ভিতরে সে শুইতে পারতো না, ঘুমাইতো না, পারতো না। আর তখনকার চিকিৎসা বলতে একমাত্র ছিল তিলের তেল আর পানি ভরা টানি ভরা। আর এই রোগটা যে গ্রামে একবার ঢুকতো সেই গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যেত, কোনো লোক বাঁচত না। তাই হোক, আমার মা তবে এইভাবে প্রায় 15-20 দিন থাকার পরে মাও তো মারা গেল। মাও মারা গেল। মারা যাওয়ার পর মাকে আর গোপাল খিলা আমার যে জন্মস্থান সেখানে মানে তার খবর দেওয়া হইল না। না হতে বলে আমার নানা, আমার নানার একটা ভাই, নানা, আমার মামা আর আমি, এই জানাজায় লোক আসলো না। রাতে 10টার দিকে জানাজা দিয়েছি। আমার মার জানাজায় কোনো গ্রামের লোক আসে নাই। কেন আসে না? ওই যে আমাদের হইব এই রোগ, মানে গ্রামকে গ্রাম সাপ হয়ে জায়গা। যাই হোক, আসলাম পর আমরাই 2 নানা, আমরা মামা ভাগ্নে 2 জন, এই 4 জনে মিলে কবর খুঁজে মাকে রাতে দাফন কাফন করে দিলাম। আচ্ছা, করে আপনার কি দেওয়ার মানে পর, হ্যাঁ, আপনার ধর্ম কি ছিল, হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলমান, আচ্ছা। তো যে মাসি বলতেছেন যে আমাদের দেশে মাসি বলে, মাসি বলে, মাসি আচ্ছা। বলে, খালা বলে। ঠিক আছে, তারপরে কি হলো? যে এখন 4 জনে মিলে কবর দিলেন? হ্যাঁ, ওনাকে মাকে কবর দিয়ে দিলাম। দেওয়ার পর এখন নানি আমার উপর সালাম, দেখ আমাদের সংসারে চলে না, তোরও তো ফেলা দিতে পারি না, যাক বাবা, না না এখানেও আমরা আছি, কদিন থাক, তোর যেটারা আছে ওখানে কদিন থাক, এইভাবে তোর দিন আল্লাহ দিলে চলে যাবো গা। আমি ঠিক আছে, আর কি করবো, হন এই বসে মা বাবা হারাইলাম, একটা ভাই ছিল ছোটো, সেটাও হারাইলাম, এখন একমাত্র বাইসে আছে আমি। যাক, ওই দেশের বাড়িতে আসি, গ্রামের বাড়িতে আমার নানার এখানে, যেটা করে এখানে ওই একই অবস্থা, পরিবর্তন নাই। ওই সারা রাত সারাদিন এই গাছে রাম, ওই গাছে জাম, এটা সেটা খেয়ে থাকি। রাতের বেলা ওই যে পেয়ারা গাছ তলে বসে থাকি, আমাকে ডাক দিয়ে কেউ ঘরে নেয় না। পরে গ্রামের একটি লোক আজও এখনো বাইসা আছে, আমার সেদিন দেখা হয়েছিল। এই লোকটাকে আমাকে একটা বুদ্ধি দিল, সালাম, তুই যদি এই গ্রামে থাকস, তুই না খাই মরে যাবি গে, তুই এক কাম কর, তুই শেরপুর চলে যা, শেরপুর গেলে তোর খাওয়ার কোনো অভাব পড়বো না। ওনার কথা শুনে উনি আমাকে 8 আনা বসেও দিলেন বাজভাড়া। বাজভাড়া 8 আনা বসে নিয়ে আমি আসলাম শেরপুর শহরে। শেরপুর শহরে এসে ওই বাজারের ভিতরে তোমার চানাচুর, কালাই, বাদাম, নিমটি, এই বিভিন্ন দোকান মোকান আছে, ওগুলো সারাদিন টোকাই মোকাই খাই। কিন্তু খাই সারাদিন টোকাই খাই। যেমন আপনারা ভাত খাইছেন, আপনার 2টা ভাত ছুঁয়ে দিচ্ছেন থালের ভিতরে, ওই ভাতটি খাইতাম আমি, ওই মাছের মাথাটা চাবাই খাইতাম আমি, এই মানে আইটেম যাকে বলে জোড়াজাড়ি, এগুলাই খাইতাম। এইভাবে খেতে 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 আর প্রতিদিন সকালে আসি, আবার রাইতে চলে যাই আমার বাড়িতে। কিন্তু বাড়িতে গেলে তো লাভ নাই, ওই যে পেয়ারা গাছে বসে থাকতে হয়, কোনো যারা রাখতে ঘরে নেয় না। তো এখন আমি এইভাবে থাকতে 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 একদিন মনে মনে ভাবলাম আমি আর আজ থেকে বাড়িতে যাব না,
তাই কী করবো বাড়িতে গেলে, বাড়িতে যাই তো আমার লাভ নাই, কারণ যেহেতু আমার ওই পেয়ারা গাছটা সারা রাত বসে থাকতে হয়, কবর এদিকে কবর সেই দিকে কবর, শিয়ালটাকে আমার ভয় ভয় লাগে আর কি। তা আমি থাকবো কোথায়? তখনকার ওই দিনের বেলা আমার জায়গা ঠিক করতেছি কোন জায়গায় রাতে ঘুমাবো। বাজারের ভিতরে হিন্দুতে একটা ঘর আছে, ওই ঘরটা মুসলমান বাঙালিরা আটা ময়দা দুধ মুজ সুজি মুজি বেচে, আর হিন্দুদের ওর বছরে ঘরটা একবার মানে কাজে লাগে, তারা কীর্তন করে আচ্ছা বছরে একবার। আর এই ঘরে রাতের বেলা দেখি যে শত শত লোক ঘুমাই থাকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তা আমি ওই ঘুরতে ঘুরতে আমি দেখি যেমন একটু জোয়ান একটু ইয়ং ভালো দায়ক বগল দিয়ে ঘুমাই আমি। সকালবেলা দেখি যে মরে রয়েছে, ওই দিক দিয়ে 5 জন মরে রয়েছে, ওই দিক 2 জন মরে রয়েছে, মানে লাস্ট 2, 4, 10টা থাকতো প্রতিদিন। কেন? ওই যে অভাবে কারণে খাওয়া নাই দাওয়া নাই বিনা চিকিৎসা। হ্যাঁ, 1974-এর কথাই রাখি, 74 হ্যাঁ দুর্ভিক্ষ দুর্ভিক্ষের সময়। তা আমি আবার সামনে আমি যেখানে ঘুমাইতাম এখানে সামনে আবার কালীর ঘর, এই বড় বড় মূর্তি আছে বানানো, দেখা যায়, কিন্তু দেখি কিন্তু ভয় পাই না, ভয় পাই না। তো তারপরে অনেক লোক, তারপরে ওই পৌরসভার একটা লোক ছিল, এই লোক নিয়ে কোনো মতন তাদেরকে দাফন কাফন করতো আর কি। তা একদিন মনে মনে ভাবলাম যে আমি আজকে আমি বাইরে যাবো গা, এখানে আর থাকবো না, প্রতিদিন লোক মারা যা, আমি থাকবো না। বেলা দিছি, যাই হোক বাইরে গেছি, বাস যাবার যাই দিয়ে পরিবর্তন নাই, ওই একই অবস্থা। আমার চাচা যারা কোনো ভাত দেয় না, ও ডাক দিয়ে তো ঘরে থাকবারও দেয় না, ওই একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। যাক মনে হলাম যাক আর রাখতে পোয়াক, আজ থেকে আমার জীবনে কখনো আসবো না, আজকে আমার শেষ। কারণ আসে কী করবো, আমার তো আর কেউ নেই, বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই, আইসা লাভ কি? আমি শেরপুর বাসি মরি, শেরপুরে চলে থাকবো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর এখন পরের দিন আসতেছি, আইসে আমাদের শেরপুর টাউন ভিতরে জায়গার নাম আছে সবজরখিলা, ওখানেই বাসে নামছি। নামে হাইটে আসতেছি, আস্তে আস্তে একটা বারান্দা আছে, বারান্দার সামনে একটা ট্রাক খাড়া রয়েছে। তা আমি ওখানে ওই বৃষ্টি পড়ে, তা আমি ওই বারান্দায় দাঁড়াইছি। দাঁড়ায় ছোট মানুষ তো ওই বসে থাকতে থাকতে ঘুমাই গেছি, কিন্তু বৃষ্টি তো আর কমে না। ওই যে ট্রাকটা আছে, ট্রাকের চাকার নিচে বেশ কিছু টাকা বই রয়েছে। আচ্ছা, আমি টাকাটা অনেক চেষ্টা করলাম তাই না আনার জন্য, টাকা তো আসে না, কারণ টাকের তো চাকার তলে কেমন আসবে, অনেক টাকা, কিন্তু আমি টানলাম আসে না। তা আমি আর ওই টাকা ছুঁয়ে কোথাও যাইতেছি না, কিন্তু টাকা কয় টাকা নোট হয়ে জানি না, কিন্তু টাকা আমি চিনি ওই চাকার নিচে। চাকার নিচে। আমি টাক হোক আইজ হোক এখন হোক বিকাল হোক, টাক তো এখন থাকবো না, টাক তো যাবো গা, তারপরে নিব। সারাদিন বসে রয়েছি, সারাদিন এদিকে না খাওয়া না দাওয়া, ট্রাক নড়ে না, টাক তো আর সরে না, যার মানে ঘরটা তারই টাক, টাক তো আর যায় না। এভাবে করতে করতে সারাদিন আমিও নড়তাম না, টাকা থুয়ে যাবো না, আমার কত টাকা আমি নিয়ে যাবো। আর যেহেতু যাকে টাকা দেখা গেত ওইটুকু আমার ঘুরে রাখছে বালু দিয়ে, আর কেউ না দেখে, আমি দেখছি তো দেখছি, আজ কেউ না দেখে আমি বসেছি। আস্তে আস্তে আল্লাহর রহমতে দিন গেল গা, কিন্তু টাক নয়। সন্ধ্যার একটু 10 মিনিট আগে এসিস ট্রেন আইসে আয় দেয় টাকা বাড়িতে আছে, তো সব ঠিকঠাক আছে কিনা। তা আমি আমার দিলটা মানে খুব শুয়ে গেল, এখন তো ট্রাক যাবো গা, এখন তো ট্রাক চলে যাবে। আমি দাঁড়ালাম,
দেখলাম এটা একটা উস্তাদ গাড়ি স্টার্ট দেন, চলেন, সব ঠিক আছে, মাল উঠাবো, ঢাকা আসবো মাল নিয়ে। আচ্ছা, টাক তো গেল, আর আমি খপ করে টাকাটা উড়ালাম, যে আমার এক মুঠ টাকা, আমার টাকাটা মুঠে আড়ে না, ছোটো মানুষ তো আমি, তো টাকা আমার এক মুঠ, কিন্তু বড় বড় নোট, কিন্তু কত টাকা নোট সেটা আমি জানি না, কত টাকা কত বলতে পারবো না। এই টাকাটা নিয়ে আমার শেরপুর টাউনে ঢুকলাম না, ইরান ব্যাগ গেলাম গা, কোথায়? আবার বাইরে চলে গেলাম। বাড়িতে। হ্যাঁ। তা আমার ছোটো একটা জ্যাঠা ছিল, বড় জ্যাঠা, আর ছোটো যারা আমার বাপ ছিল সবার ছোটো, সেই আগে মারা গেছে। জ্যাঠাকে ওই টাকাটি আমি জ্যাঠাকে নিয়ে দিলাম হাতে, যার টাকাটি পাই তো খুব খুশি। আমার টাইনে ঘর নিয়ে গেল গা, নিয়ে বলতেছে আমার জেডিরে, এই সালামরে খাবার দে, খাবার দে। আমার জেডি করতেছে এত আদরকে কি, এই আগে খাবার দে, সারা না খাই রয়েছে। পরে জেডি বাদ দিল। যাক, এখন ওই টাকাটি দেওয়ার পরে আমাকে আর কোনো গালমন্দ পারে না, খাবার টাইমে খাবার দেয়। আমি যাক, আল্লাহ দিলাম, হয়তো আমার কষ্ট শেষ। যারা টাইমে খাবার দিয়েছে, না খাইলে জিগা, খোঁজ খবর ল, খাইছস কিনা। আমি যাক, আল্লাহ বুদ্ধকে রহমত করছে। রহমত তো কই করবো, সপ্তাহখানি গেছে, আবার এসে আগের মতন আবার ঘরটায় বাইরে বাদ দেয় না, বা চাইতে গেলে কথা কামা কোথায় গেছে, তো বাপের কবর যায় খা, বাচ্চা খা, জেডি কই কথা। তার আবার ওই আগের পরিস্থিতি হয়ে গেল গা। আবার এসে বললাম শেরপুর, আইসে ওই কালীর ঘরেই থাকি, একটা কালীর ঘর আছে, সেই ঘরেই থাকি। হঠাৎ একদিন রাত প্রায় 2:30-3টা বাজে, ওই কালীর ঘরটার ভিতরে যত লোক ছিল ঘুমান্ত, সবাই ডাকে উঠাইছে, মানে নোংরখানার লোক আইসে কাঠ দেবো। তো আমাকে ডাকে উঠাইলো, আমি উঠলাম, আমার ছোট্ট একটা হাফ প্যান্ট বিন্দু, একটা গেঞ্জি গায়ে দেয়, আর কিছু নাই, কাগজ খবর নাই, এইগুলাই গায়ে দিয়ে থাকি। পরে আমাকে জিজ্ঞাসা যে তোমরা কয়জন? আমি বললাম যে কয়জন মানে আমি একাই, আমার কোনো লোকজন নাই। পরে আমার একটা কার্ড দিল, আমি এই কার্ড দিয়ে কী করবো? তোকে কালকে নোংখানে উঠে দেওয়া হবে। আমি কোথায় তাকে দেওয়া হবে? ডাক বাংলা থানার এখানে। আমি ঠিক আছে যাবো, কটার সময়? যখন খুশি তখনই। যাক, কার্ডটা পাইতে আমি খুব খুশি হলাম যে নোংখানায় খাবার পাবো। ভালো হয়েছে, কারণ খাবার আর টেনশন থাকবো না। তাই কার্ডটা নিয়ে পরদিন গেছি নগরখানায়, যাই কার্ডটা দেখাইছি, একটা রুটি দিছে মাত্র। একটা রুটি আর কি আমার, আমি কামড়ায় খাইতে আইতে আইতে বাজাইতে কুড়ি রেস শেষ, আর পানি খাইছি, কিন্তু ওই টুকাই খাওয়া আমার অভ্যাসটা, কিন্তু মানে অভ্যাস বলতে কি আমার খাইতে দিতে হবো, না খাইতে আমি মরবো না আমি। ওই যে মিষ্টি বানাই দেয়, মিষ্টি ছানার পানি, এটা গিলাস নিয়ে পিয়াই খাই, গিলাস ভরে ভরে খাই। ওই হোটেলে একটা কাস্টমার সাথে খাবার বেশি বাড়ে বা সাইডে থ, এই খাবারগুলো আমি খাই। ওই ছাড়ারাও ডেকে নিয়ে দেয় মেসিয়ারেরা, ওরাই এই ভাটি খা। আবার কোনো দোকানদারে দেখা যায় সেটা চা নিয়ে দে, একটা চা নিয়ে দিলে দেখা যায় 1 মুঠ বাদাম দিয়ে দে, কেউ 1 মুঠ কালাই দিয়ে দে। এইভাবেই চলতেছি, খাইতাছি। ওর পরের দিন রাইতে যাবার যখন ঘুমাইছি, সকালে দিই ওই নোংরখানায় কাঠটা আর নাই, আমার কুচো থেকে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে। আহারে। এখন কাঠটা নিচ্ছে, কারণ তো রুটি পরদিন আবার নোংরখানায় গেছি, বলতেছি স্যার আমাকে রুটি দেন। রুটি রুটি তোর কাঠ কই? আমি তো কাঠ তো চুরে নিছে গা, কত তার রুটিও তো চুরে লয়ে গেছে গা, চুরি গা রুটি থয়ে গেছে না, তো রুটি তো দেওয়া যাবে না। তো যেখানে স্যার রুটি ভাজে সেই জায়গাটা বিশাল, অন্তত 30-40 হাত লম্বা, তাওয়াটা আর কি। যেখানে আটা রুটির ভাজে কিছু কিন্তু গোড়াগাড়ি কিন্তু পরে চোলা পা সাইডে থাকে। তামুগুলাই এমনি চিমটে চিমটে খাইতেছি। তা পাঞ্জাবি পরা বড় পেটওয়ালা একজন সাহেব আসছে, আইসা দেখতেছে আমাকে, এই এদিকা। স্যারে যেমন ডাক দিছে, আমি তো দৌড়াই আইসি, খুব খুশি আমাকে খাবার দেবো। আইসি, তা আমাকে বললো তোর বাড়ি কোথায় রে? আমি তো বললাম স্যার বাড়ি তো আমার গোপালকিলা। তোর মা বাবা নাই? আমি না। তুই এক কাজ কর, যেখানে রুটি ভাজে সেখানে বাঁশের একটা বেড়া আছে, যেন কোনো পাবলিক গ্যাদারিং করতে না পারে। তে আসছি, পরে বললো যে তুই এখানে দাঁড়া, আমি দেখি তোর লোকে কী করতে পারি। উনি কিন্তু একজন শেরপুরের এমপি বা গভর্নর, কিন্তু আমি চিনতাম না তাকে। যাই হোক, পরে আমি দাঁড়াইলাম, দাঁড়াবো, এই যে লোক চলে গেল, আর তো আসে না। আমি বলতেছি স্যার তো আমরা কই এগুলো দাঁড়াইবো, দাঁড়াইতে স্যার কি অবশ্য কি ভুলে গেল গা, স্যার আসে না কে, থাক ঠিক আছে দেখা যাক। এরকম করতে করতে স্যার তো মনে করেন আরেকটা সঙ্গে করে লোক নিয়ে আসছে, আসে খারাপ একটা চিঠি লিখলো, লিখে বললো দেয় এই ছেলেটারে নিয়ে তুমি দিয়ে আসো। তারপরে ওই লোকটার সঙ্গে আমরা হাঁটতেছি, হাঁটতে টাউন থেকে প্রায় 2 কিলোমিটার গ্রামে গেলাম গা। ওই যে এক গ্রামে ছিল একটা এই ভুটঘর, এই ভুটঘরটা
ওরা বানাইছে এতিমখানা। হুম হ্যাঁ, এই এতিমখানায় আমার নিয়ে গেল। যাই দেখি ওখানে প্রায় 250 পোলাপান, হুম 250 মধ্যে মেয়ে 150, ছেলেরা 100। যাক ওখানে যাওয়ালাম, যাওয়ার পরে ওই লোকটাকে ওই যাই দেখি বারান্দার ভিতরে 2টা মহিলা হিন্দু, 2টা পুরুষ মানুষ বসে রয়েছে। হুম তা বললো, ওই লোকটা বললো যে এটা সারে চিঠি 2টা এই চিঠি দিয়েছে। দেখে বললো ঠিক আছে আপনি আসেন, ওই ছেলেটাকে ভর্তি করতে বলছে। হুম পরে বললো যে তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম সালাম। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি গোপালখিলা। পিতার নাম কি? শমশের। সমস্ত ঠিকানা দিলাম। তারপরে যখন শমশের বলছি তখন ওখান থেকে 2টা লোক ফালতে লাফাই উঠছে। এক লোকে বলতেছে আরেক লোকের যে সালাম শমশের, এই যে তোর ছেলে রে, মানে ওই লোকের নাম শমশের, হুম মানে ওই নীতি ওনার একজন মজা পিয়ন। করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, উনি ওনার একজন পিয়ন আর কি, হুম পোলা মানে দেখশন করে। তো যাক পরে তো মানে ভর্তি হয়ে গেলাম গা। ভর্তি হওয়ার পর একটা আয়া আসছিল 7টা। পরে একটা আয়াকে ডাক দেওয়া হইলো, দিয়ে ছেলেটাকে নিয়ে যাও গোসল করে আনো। আমাদের গোসল করে আনলো, আইনে আমাদের খাবার দিল। মাটির খাদা আছে না, মাটির খানকি, এর ভিতরে 1 খানটি ওই বিলেতি দুধ গোলায় জাল করছে, এই দুধ আর 3টে রুটি ওই নগরখানার আচ্ছা দিল, খাইলাম। খাওয়া দাওয়া আমার ভরপেট। আমার ছোট থেকে একটা অভ্যাস আছে, আমি ওই ছোটো বিড়ি ডোয়াই খাই। হুম, এটা আমার বাপে শিখাইছে। গেছে কেন শিখাইছিল, আমার শরীর আমি একভাবে এক পুচ্ছিলাম তো, সারা হাত পা ফুলে গেছিল, পানির মানে নামছিল, বাপে শিখাই গেছিল। ওটা খাইলে আপনার শরীরে এটা ভালো আমি শুরু থেকেই বিড়ি খাই। মানে আমি আবার ওই যে আমাদের সেই 2টা হল আছে সিনেমার, কাকুলি এবং রূপকথা, আমি ওই হল থেকে ওই বড় বড় সিগারেট টোয়াইল হয়ে মেসের ভিতরে ভরে রাখতাম। তো এতে মানে বিড়ি খাইতে দেন, এটা আমার জানা ছিল না, আমি আর ছোটো মানুষ। হ্যাঁ, তা আমি তো নাস্তা খাই, পোলাপান মাছ খাই, একটা সিগারেট বম্বা যা টানতাছি। এখন আরেক হ্যাঁ জানতাছি, এখন পোলাপান তাই কী করছে, যে আমাদের যে পিয়নগুলো আছে তাই থেকে ডাইকে আনছে, ওই দেখেন বিড়ি খাইতেছে। আমার নতুন মানুষ মারলো না, আজকে মাত্র বইতে মারলাম না, তোর আর বিড়ি আসেনি, আমি আসে সব ফেলা। পরে সব ফেলাই দিলাম। ফেলাই দেওয়ার পরে আজকে আর কখনো বিড়ি খাইতে দেখবো না, নতুন আইসস মারলাম না, তাহলে মারতাম। হুম আমি ঠিক আছে আজকে আর বিড়ি খাবো না, কিন্তু বিড়ি তো চুরি করে খাই। হুম তারপরে উনি আমার খুব আদর যত্ন করতেন। এখন এইভাবে থাকতেছি। পরের দিন আমাদের ওই ইতিমখানার পাশে একটা ঈদগাহ মাঠ আছে। হুম এই মাঠে আমাদের বুড়ের ভিতরে একটা হিন্দু মহিলা, আমাদের বাংলা পড়া। হুম আবার বিকালবেলা একটা মাস্টার আসে, ওই আরবি পড়া। হুম আবার হাই স্কুলে আমাদের সবাইকে 250 পোলাপান সবাই ভর্তি করে দিয়েছে, সবাই আবার লেখাপড়া করি হুম স্কুলে। এইভাবে যাতেছি প্রায় অনেক বছর হয়ে গেল। আমার দুঃখ কষ্ট প্রায় আর তখন আর নাই। হুম তা আমি তখন টাইমে খারাপ পেতেছি, লেখাপড়া শিখতেছি, তা আমার তো আর অন্য কোনো টেনশন নেই। হুম একদিন 1900 হয়তো 80-82 হবে। হুম আমি মনে এত বছর মার বাড়িতে যাই নাকি, অত পর থেকে আবার 80 সাল পর্যন্ত বাড়িতে যাই নাই। হুম ওরা মনে করছে সেই সারা বলতে মরে গেছে গা। তার 8-9 বছর পর আমি তোমাদের ছুটি নিলাম হুম হিন্দু মহিলার কাছে। আমি দাদি আমাকে একটু ছুটি দিতে হবে। হুম তুই ছুটি দেখিবি, তোর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। আমি না, দেশে ওই গ্রামে বাড়ি কিছু আছে, এগুলো দেখতে দাম। কবে আবি? আমি কালকে করুন। তো আমাকে 5,000 টাকা দিল হিন্দু মহিলা, গাড়ি ভাড়া, 8 আনা বাস ভাড়া। পরে গেলাম। যাই হোক, একটা রাত ছিলাম তো, 8 বছর পরে গেছি, তখন একটু বড় হয়েছি মোটামুটি, তখন আর অবহেলা করলো না। হুম আমি রাইতে খাবার দিল, ঘর রাখতে দিল, কিন্তু পরদিন আবার না খুঁজে আমি আইসে বললাম। হুম হ্যাঁ, আইসে বললাম, আইসে এতিমখানারা কী হলো, এতিমখানারা 250 পোলাপান প্রতিদিন 2 বস্তা আটা লাগে, ওই যে 80 কেজির বস্তার হুম 250 পোলাপান লাগে। কিন্তু এতিমখানারা সরকারি হইল না, হুম এটা বেসরকারিভাবে। যে শেখ মুজিবর যেদিকে মারা গেল, হুম সেদিকে আমাদের শেরপুর যে আওয়ামী লীগের নেতাগুলো ছিল, হুম তারা ঢাকা আসার কথা, মানে এটা সরকারি একটা সাইন করে দেবো। হুম কিন্তু পরে আসা নিয়ে প্রোগ্রাম করছে, পরে দেখা যায় খবর পাইলো, দেখ বঙ্গবন্ধুরে মেরে ফেলানো হয়েছে। এই যে ওরাও ঢাকার আসলো না, এতে মানে ওরা সরকারি হইল না। হুম এই সমাজ কল্যাণ, ওই ডিসি, এমনি ওই মানে এমনি সাহায্য ছিল, আর কতদিন চলান না। হুম তখন কিছু কিছু ছেলে মেয়ে ওখান থেকে ছাঁটাই করে দিল। আচ্ছা আবার 21টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা আর কিছু ছেলে কে মনে করো প্রায় 50-60 জন ছেলেকে বাই করে দিল। হুম এর মধ্যে আপনারও বের করে দিল? আমারও বাই করে দিল। ও। তাই মোটামুটি টুকটাক তুই কিছু করতে পারবি।
তা আমি অনেক গ্রামের যে ছেলে মেয়ে আছে ওদের সাথে ওই বেকারি কাজ করি, চেনাচুরের কাজ করি, নিমটির কাজ করি, বিভিন্ন কাজ করি, আবার রাজমিস্ত্রি জোগালিও করি। করতে তখন কোথায় থাকবো, এই তখন তো বাইক দিচ্ছে, তখন এই তোমার পাশেই এক বাড়িতে নিলাম আশ্রয়। ওদের বাসায় থাকি, যা 5 টাকা 6 টাকা 8 টাকা 10 টাকা যা ইনকাম করি ওদের দিয়ে দেয়, বিনিময়ে ওরা আমার 2 বেলা বা 3 বেলা খাবার দেয়। ওদের বাসায় অনেক দিন রইলাম, প্রায় 2-3 বছর। ওদের ছোট্ট একটা মেয়ে ছিল, নাম পারুল। ওরা মনে হয় ভাবছে যে ছেলেটা কেউ নাই, বাপ নাই মা নাই, আমারও একটা মাত্র জি, এই ছেলেটার কাছে আমার মেয়েটাকে আমি বিয়ে দিব। তা আমার তো মা বাবা নাই, আপনি ইসলাম আছে, কে বিয়ে দিব? ওরা তো মেয়ের 6টা ভাই আর রাজি না, আমার একটা মাত্র বোন, আমি একটা জীবনা বলে আছে বিয়ে মুখে, আমার শ্বশুরও রাজি না। তো আমার ওই বাড়িটা আবার আমার শাশুড়ির নেই, আমার শাশুড়ির বাড়ি, আমার শ্বশুরের বাড়ি না। শ্বশুর থাকতো ঘর জামাই, আমার শাশুড়ির মানে অনেক ক্ষমতা, তা আমি যা বলবো সেটাই হবে, আমি কারো কথা মানবো না। সারা মাস আমার মেয়ে দেবো, এটাই ঠিক। আপনার পছন্দ করছে? হ্যাঁ, মেয়ে কিন্তু ছোটো, এতটুকু মেয়ে ছোটো। তো যাই হোক, এইভাবেই থাকতেছি, বিয়ে দিব বলতেছে ওরা, কিন্তু কবে দিব, দেয় না বিয়ে। তা আমি ওই সময় মনে ভাবছি যে বিয়ে দিয়ে না, তাহলে আমি কী করবো না। তা ওদের পরামর্শে চলা ফেরা করতেছি, খাইতেছি, থাকতেছি। এবং মেয়ে আস্তে আস্তে প্রায় 1-1.5 বছর 2 বছর পার হয়ে গেল গা, আমি একটু সবল হলাম, বড় হলাম, এই মেয়েটাও একটু বড় হয়ে গেল গা। আমি এতে মানে আবার একটা কথা বলে গেছিলাম, এতে মানে একটা পিয়ন আয়া ছিল, এই আয়ারে আমরা 250 ছেলে মেয়ে ছিলাম, তাকে আমরা মা ডাকতাম। এই তার একটা মেয়ে আছে, তার 2টা মেয়ে, একটা রহিমা একটা রাহেলা। এই রহিমের আমার বিয়ে দিব। আমাকে একদিন ডাক দিনে বলে, সালাম তো রহিমা কেমন লাগে? আমি রহিমার তো ভালোই লাগে, কেমন লাগে বাবা, তো তোর কাছে বিয়ে দিতে চাই, বিয়ে করবি? আমি দিলে তো করবই। এখনকার মানে ওখানে দিলে করবো, লগলে আমাকে 100 টাকা দিল। আমি 100 টাকা দিয়ে কী করবো? প্যান্ট কিনবি, জুতা কিনবি, শার্ট কিনবি। আমি আচ্ছা, তো কিনা পরও আরো মনে হয় 15-20 টাকা বাইসে গেছিল। 100 টাকা দিয়ে জুতা প্যান্ট শার্ট কেনার পরে 100 টাকা দিয়ে বিয়ের সাজ পোশাক হয়ে গেছে। লুঙ্গি কিনছিলাম 30-35 টাকা, লুঙ্গি দামি লুঙ্গি কিনছিলাম। ওই মানুষ তখন দামি তো কম ছিল। কত সালের গল্পটা চাচা? এটা হলো 80। বিয়ে করছেন কত সালে মনে আছে? আমার বিয়ে করছিলাম, আমার সঠিক মনে আছে, প্রথম একটা বিয়ে করছিলাম 88-তে। 88-তে না, 88 তো আমার বড় মেয়ে পেটেই। হ্যাঁ, একসাথে ক্ষমতায় আসলো তখন। আচ্ছা, সেই সময়? হ্যাঁ, ওটা প্রথম বিয়ে। তারপর একসাথে ক্ষমতায় আসলো, বিয়ে মাইক নিলাম। আচ্ছা, তো হ্যাঁ, 100 টাকা দিয়ে জিনিসপত্র কিনছেন। তারপর হ্যাঁ, কেনার পর তারপর তো আসলাম, আইনে হচ্ছে শার্ট প্যান্ট মাকে দিলাম, মা যে শার্ট প্যান্ট জুতা কিনে আছে। মা তো দেখে খুব খুশি হইলো, বল ঠিক আছে, তোর বিয়ে আজকে না কালকে হবে। যে বাট আমি ছিলাম এতদিন, এনারা তো শুনছে সালাম তো রহিমের বিয়ে করতেছে। এখন এতিমখানার ওই মহিলা আর এই বাড়ির মহিলা বিশাল ঝগড়া। তা পাশে একটা চেয়ারম্যান ছিল, সৈয়দ আলী চেয়ারম্যান নাম, ওনার ছেলে জয়নাল জনু, উনি এসব সে দলিল লেখে, ওনাকে ডাক দিল আমার ওই শাশুড়ি। জয়নাল হন, সালাম দে, এই কথা বোঝা ওরে, একটু বোঝা। বলে আমার ডাক দিয়ে নে, সালাম মারে যা কথা আছে। পরে গেলাম, যে হারাম আমার অনেক গালে বালি বললো, মানে ভালো মন্দ বললো, যে তুই এতে মারা মেয়েরে বিয়ে করবি, তোর বাড়ি নাই ঘর নাই, ওই ছেলের বাড়ি নাই ঘর নাই, আজকে যেতে মানে বাইক কাল থেকে থাকবি কই বউনে। হারাম দাদা, তুই রহিমারে বাদ দে, তুই পারুলের বিয়ে কর। পারুল বাপ আছে, মা আছে, 6টা ভাই আছে, জায়গা জমি সবই আছে, তুই ইতি মানে বাইক যাবি কোথায়? তখন আমরা চিন্তা ভাবনা, কথা তো ঠিকই কইছো, আমি তো কিছু ভাবি নাই। ঠিক আছে, আমি রহিমের বিয়ে করবো না, আমি ওই পারুলকে বিয়ে করবো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর যাক, পারুলকে পরে বিয়ে করলাম মানে ওই বিয়ে ভেঙে দিলাম। না, এরা বিয়ে দিব কিন্তু দেয় না। একদিন আমি আমার সমুদ্রের বউকে বললাম, ভাবি আপনারা আমাকে পারুলকে, রহিমাকেও বিয়ে করতে দিলেন না, আমি তো পারুলকেও বিয়ে দিলেন না। তা আমি তো আমার থেকে বিয়েটা লস হয়ে গেল, বলতে পারলাম না। পরে একদিন তার শাশুড়ি বলতে, মা সারা মেয়ের কথা বলে, তা আপনি কী করলেন? ঠিক আছে, সামনে শুক্রবারে বিয়ে দিন। তো শুক্রবার বিয়ে মানে কি, গ্রামের 10 জন ডাইকে এনে তাদেরকে মিষ্টি চা পান খাওয়া, মানে সাক্ষী রাখলো আমি আমার মেয়েটারে এই ছেলেটার কাছে বিয়ে দেবো, সেটা বড় হইলে, এখন না। তো আমি তো মনে হলাম যে গ্রামের 10 জন আছে, চা পান খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে আমার সাথে কেমনে করে, বিয়ে তেমনি করে। যাক, এখন আমি এবার থাকি, গাড়ি চালাই, খাই, ইনকাম যা করি সব দিয়ে দিই, 1 টাকা আমি লোকে রাখি না, শুধু আমার সিগারেট টাকা রেখে দিয়ে দেই। এবং করতে বহুত 2 বছর আরো পার হয়ে গেল মেয়ে মোটামুটি তখন এত বড় হয়ে গেছে তখন ওরা আমাকে সমুদ্রের বউ বললো যে, মা একবারে বিয়ে আপনি সাইডে দেন, মেয়ে তো বড় হয়েছে, ছেলেও তো মোটামুটি কামাই যা করে, ভালোই করে। তখন বললো ঠিক আছে, তাহলে ওদের ঘর নাই, তো এরা ঘর তুলতে জায়গা আমি দেবো। আমি পরে আমাকে বললো, সালাম তো একটা ঘর তুল। আমি ঘর তুলবো, জায়গা পাবো কোথায়? আমার তো জায়গা নাই। জায়গা কি, তো শাশুড়ি অভাব আছে, এখানে 3.5 কাঠা জায়গা, মানে 70% জায়গা আছে এখানে, অনেক জায়গা, তুই ঘর তুল। তা আমি ঘর তুলবো, টাকা পাবো কই? টাকা আমার জমাবি, এই টাকা পরে কামাই করে আমি জমাইলাম, মানে দিল্লি 10, 15, 20 জমাইতে প্রায় 3-4 মাসে 700-800 টাকা জমাইছি। জমানোর পরে একটা ঘর উঠাইলাম কামলা নিয়ে। ঘর উঠানোর পর এখনকার ঘর সুন্দর করে কি কি লাগে, চেয়ার লাগবে, টেবিল লাগবে, একটা চৌকি লাগবো, কিছু মানে গরমে শাক সজ্জা করতে হবে। এই জন্য আমার শাশুড়ি বলে, তুমি এগুলো সব কেনাকাটা ওকে কমপ্লিট করো, তারপরে তোমার বিয়ে আমরা সারিয়ে দেবো। আমি ঠিক আছে। তা আমি একটা চৌকি কিনলাম, কবাট কিনলাম, ওই মানে যা যা লাগে, কাপড় তো আলনা কিনলাম। কেনার পরে আমি আমার রাখতাম না, কারণ হলো ওই বিয়ে করার আগে আমি ওই বেটিয়ে ডাকতাম দাদি। ওই হিসেবে মেয়ে আমার ফুপু লাগে, তা মেয়ের বিয়ে করছে, তার মার আমি কেমন দাদি রে, আমরাই এখন ডাকি না, কিছু রাখি না, আমাও না, কিছু না, দেন এই বন্ধু রাখি। তুমি খুব রাগ হইতো, আমার একটা মেয়ে বিয়ে দিলাম, আমার জামাই আমার আম্মা কয় না। তা আমি মনে খুব খুশ হয়তো আর কি, বিরক্ত হইতো। এইভাবে থাকতে পরে মোটামুটি বিয়ের আয়োজন করলাম, আমরা মাইক নিয়ে এলাম, ওরা বিয়ে আয়োজন করলো। ওখানকার মাইক বাজাতে ওখানে আমাদের এলাকার যে চেয়ারম্যান ছিল, উনি দৌড়াই গেছে, সালাম কি কথা সস, মাইক তাড়াতাড়ি বন্ধ কর। আমি কে? দেশের নতুন সরকার সামরিক শাসন দিছে, 2 লোক 5 লোক 1 লোক কথা বলে পুলিশে ধরে নিয়ে যায়, তাড়াতাড়ি বন্ধ কর। আমি পরে এই বন্ধ করে দিলাম, মাইক পরে ফেরত দিলাম, দেওয়ার পরে বিয়ে খাদি তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন বউ আমার লগে থাকতে থাকে না, বউ থাকে আর মার লগে, বউ ছোটো। তা আমি সব নিয়ে মানে অনেক এড়ে সেরে ভাঙচুর করি, ঘরে বেড়া কাটি, ঘরে টিনে চাল কাটি, কোবাই এড়ে সেরে করি, করতে তারপরে এই বাড়ি ছেড়ে আয় বললাম, ঢাকা থাকি তখন ঢাকা মানে আসি, তখন থাকতাম তেজকুনি পাড়া, নাগালপাড়া। ওই রিক্সা চালাইতাম, সকালবেলা আইতাম, মানে আজকে আইতাম, কালকের দিন থেকে পরশু দিন যাইতাম মানে বেশি দিন থাকতাম না, অল্প কিছু 2-4 দিন থাকতাম, থাইকে যাইতাম ভালো লাগতো না ঢাকা তখন আমার কাছে। এখন এইভাবে করতে এখন দেখি যে আমার যে একটা ঘর আছিল, এই ঘরের ভিতরে এলাকার যে কমিশনার আছিল, কাউন্সিলর, এই আড্ডা দিছে ওই ঘরে।
মদ খা। আর শুনছি, আমি এটা চোখে দেখি নাই, আমার ওয়াইফের লগে তার এটা সম্পর্ক। ও এটা আমি মানে পরে কোনো সময় দেখি নাকি, হুম, আমি শুনছেন শুধু শোনার কথা আর কি। মানুষের কাছ থেকে শুনছেন। হ্যাঁ, তো যাই হোক, না শোনার কথা মানে আবার সরকারি যদি পৌরসভাতে কোনো অনুদান আসতো, হুম। ওর আগে পাইতো, টিউবওয়েল আইলে আগে পাইতো, বিজিডি কার্ড যে কোনো জিনিস হুম। ওটা আগে দিত। আপনার স্ত্রীরে? আমার স্ত্রীকে, আমার শাশুড়িকে দিত। আচ্ছা। দিত। তা আমি মনে মনে ভাবলাম যে ঠিকই তো, আর সারা রাত ঘরে মদ খা, তা নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। আবার আমার সম্বন্ধে একটা, এটা হলো চামচা, বুঝছি। আমার সম্বন্ধে হলো একটা চামচা, উনি ওনার সঙ্গে ই করে আর কি, চামচামি করে। তারপরে আপনি মিল পাইলেন? হ্যাঁ, একটা সম্পর্ক ওদের সাথে রয়েছে, এটা আমি একটু বুঝতে পারলাম আর কি। তা আমার সঙ্গে আমার ওয়াইফ কথাবার্তা বলে না। তা আমার কাছে কেমন কেমন লাগে। এলাকার বাড়ির আশপাশ বাড়ির মানুষ এরকম ঘটনা আমরা দেখি। তার এই লোক ভাই ছাড়া কি করে, এখানে টাউনের শেরপুর মাঝখানে ওদের বাড়ি, এখানে গ্রামে আসে থাকে কে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আছে আমি তো জানি না, দেখি নাই। এখন শোনা কথা, কি আর করব। এখন এই বউ আমাকে আর পছন্দ করে না। ওই আমাকে তুই তাই ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মানে আমার এবং কাইলা মানে কাইলা পর্যন্ত কালো আর কি, যে তুই আমার বাইর থেকে বাইর, বাইর থেকে বাইর, আমি তুই আমার আজকে দেওয়ার ডিভোর্স দিবি, আমি কালকে বিয়ে করবো আরেক লোককে। তো আমি খুব একটা রাগি ছিলাম। এখন তো আমার রাগ নাই, তখন আমার মাথা মাথায় রক্ত উঠে পড়তো। আমি এই ব্যাপার নিয়ে আমার সমুদ্রে কয়েকবার পেরেছি। তা যাই হোক, পরে ডিভোর্স দিলাম, মানে ডিভোর্স দিয়েই দিলাম। আমি কালকে দেবো, তো আমি এক্ষণে দিয়ে দেবো, কারণ আমার লোক থাকে না, আমার কমিশনের সঙ্গে সম্পর্ক। তো আমি তো আর কী করবো। তো আমি শুরু থেকে এত বছর কষ্ট করে লালন পালন করে বড় করলাম, এটা সেটা টাউন থেকে বাজার খাই না খাওয়ায়, এখন তুই আমাদের সঙ্গে কথাবার্তা কস না, তুই আরেকবার লোক সম্পর্ক করস, তার তোর তো আমার কোনো দরকার নাই। তারপরে আমি আর কী করবো, পরে আমি আরেক বাড়িতে, মানে ঘর বেড়া বোড়া যা ছিল সব কোবায় কাইটে মাইটে দাও দিয়ে কোবায়, আমি পাশের এক বাড়িতেই ওদের আবার আত্মীয় লাগে, আমি আশ্রয় নিলাম। আর ওনাকে আমি বললাম যে আমার একটা, ওদের মামাতো বোন হয় আর কি, আমি যেভাবে হোক, আমার কানা হোক, দলা হোক, ন্যাংরা হোক, আলু যেভাবেই হোক, আমার কালকে দিনের ভিতরে একটা বিয়ে করাইতে হবে, পারবা? ওই মহিলারা বললাম। মহিলা বলে হ পারবো। ওই মহিলা বলে আমার একটা বোন আছে, মামাতো বোন, যদি করো তাহলে আমি দেখাইতে পারি, মেয়ে এই শেরপুরি আছে, আমি দেখাও। পরে ওই আইসা ওদের বাড়িতে বেড়াইতে, পরে গেলাম। পরে আমাকে বললো, সালাম তুমি এখানে দাঁড়াও, আমি তাকে ডাইকে আনি। তা আমি ওই মসজিদের পাশে একটা পুষ্কুনি ছিল, পুষ্কুনি পাড়ে বসে আছি, ওনাকে ডাকে নিয়ে আনো হইলো। ওরা আমাকে বললো যে সালাম আনলাম, তোকে বিয়ে করতে চা, তুই কি রাজি? ওই বললো, আমি বললাম যে ঠিক আছে, তোমার লোক আমার সরাসরি কথা হবে, এখানে কোনো ঘটকের মাধ্যমে কথা হবে না, আমি তোমার বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমার সাথে বিয়ে বসবা, চিন্তা ভাবনা করে কথা বলবো। বলো হ্যাঁ বমু। আমি বললে চলো তোমাদের গ্রামের বাড়ি যাবো। তোমার বাড়ি কই? করলে ওই কুমড়ি। আমি চলো কুমড়ি যাব। গেলাম, হরতালের দিন ছিল, হাইটে বাইতে গেলাম ওদের বাড়িতে। যাওয়ার পর এখন দেখি একটা ঘর আছে ওদের, কিন্তু ঘরে কোনো বেড়া নাই। এত বিশ্রী অবস্থা, এত খারাপ অবস্থা পরিস্থিতি। আমরা 4টে লোক এখান থেকে গেছিলাম, আমার তারা সারাটা দিন না খাওয়াই রাখছে, রাত 10টা পর্যন্ত। কেন না খাওয়াই রাখছে? তাদের ঘরে খাবার ছিল না, কোথেকে দেবো আমাদের? এই আমার শ্বশুর কই থেকে যেন সারাদিন ঘোরাফেরা করে, কারো কাছে 10 কেজি ধান আনছে খরচা করে, রাতে 8টা বাজে আইনে এই ধান সিদ্ধ করছে, ওই আবার কড়াইতে ভাজছে, আবার ঢেকিতে ওটা চাউল বাই করছে, বাই করে এই পাক করে রাতে আমাদের 12টার সময় ভাত দিচ্ছে খাবার। মানে ওরা তো খুব অভাবী ছিল। তারপরে আমি ওই ঘর মহিলারা বললাম যে আমাদের এত রাতে ভাত দিল কে? আমরা সকালবেলা এসেছি, সারাদিন না খাওয়া। ওরপর আমাদের বলে সালাম একটু সমস্যা ছিল, এই লেগে আমাদের দেরি হয়েছে। সমস্যা মানুষের না খায় রাখবো? আচ্ছা 12-1টা মতো আমরা মেয়ে বিয়ে দিব না বলতাম, যাইতাম গা। বলেন না, মানে ওই ইতিহাস বলে এটা। হ্যাঁ, আমি ঠিক আছে যাই হোক। এইভাবে ওদের বাড়িতে 3 দিন রইলাম। 3 দিন থাকে পরে ওই মেয়েটাকে বিয়ে করলাম। বিয়ে করার পরে
তো আমি বিয়ে করার পর 2 দিন পরে বলতেছি, দেখো আমি তো তোমার বিয়ে করলাম, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। তা আমি যাই হোক, আমি ঢাকা যাই, রিক্সা মিশে চলায় কিছু টাকা পয়সা জমাই আসে, তোমার আমি শাড়ি কাপড় মানে যা কিছু লাগে সব দিয়ে ঢাকা লই যাবো। কারণ আমার এনে তো কিছু নাই, সেরপরে বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, দোয়ার নাই, কই থাকবো, চলো ঢাকায় যাবো। তারপর ওনারা নিয়ে তুই আইসা বললাম আমি ঢাকা আইসে ওই করি, রিক্সা চলাই, এই টিভি গেট রিক্সা চলাই। আর এর মধ্যে 1500 টাকা জমাইছি, প্রায় 1 মাসের মতন থাইকে জমাইছি। জমানোর পর ওই মেয়ের একটা চাচা ছিল এখানে, ওনার লোক আমি বন্ধু বান্ধবের মতো চলতাম, ওনাকে বললাম, তো কাকা আসছি একটু আমার লগে, চলো একটু মহাখালী বাজার যায়, আমি কিছু কিনবো। আচ্ছা ঠিক আছে। তা আমিও দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, কিছু কেনাকাটা করবো, এই টাইমে দিয়ে আমার বউ হাজির। আচ্ছা, যেটা পরে বিয়ে করলাম আর কি, আইসা হাজির। আমি কি ব্যাপার, আমি আর তোমার কিছু কেনাকাটা করবো? আইসা বললা, বলে আসলা দেশে অভাব অনটন না খাই মরতাছি, এটা গায়ে পড়ছে। আমি যাক আইসো, খুব ভালো হয়েছে, তো আমার টাকা দিয়ে বাঁচলো। পরে আমি একটা ঘর নিলাম, রুম ভাড়া টিভি গেট নিলাম, 200 টাকা করে ঘর ভাড়া। পরে বাজার যায়, ডেক পাতিল এই স্টোভ মিস্টোভ যা কিছু লাগে সংসারে সব কিছু কিনলাম। কেনার পরে তখন আমরা এই সংসার মনে করেন এখানে চালাইতেছি ঢাকায়। ঢাকা। এই যে তখন টিভি গেট বস্তি না, ওই 7 তলা থাকতাম আর কি। ওইভাবে করতে 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 আমার একটা বড় মেয়ে হইলো, নাম সালমা। মেয়েটা হইলো, মেয়েটা মোটামুটি তার মেয়েদিকে চায় থাকতে থাকতে ওই কুলে নেই কাহে নেই নিতে আগের যে আমার স্মৃতিগুলা ছিল পিছনে, সেই স্মৃতিগুলা সেগুলা আমি ভুলে গেলাম মেয়ের দিক তাকায়। হ্যাঁ, মেয়ের দিক তাকায় মেয়েটা বিয়ে দিলাম, মেয়েটা বড় হইলো না, পরে মিরপুরে মেয়েটাকে বিয়ে দিছি। মেয়েটা এখন বর্তমানে 2 ছেলে, এক মেয়ের আর আমার ছেলে 4টা। আচ্ছা, তো এখন চাচা আপনি করেন কি সংসার? এখন আমি সংসার বলতে আমি ওই বউ আছে, দ্বিতীয় বউটা আছে আপনার? হ্যাঁ, পরে বড়ই আছে। আচ্ছা, এখন কি করেন আপনি? আমি এখন বর্তমানে ওই যে গুলশান 2 নম্বর 68 নম্বর একটা কাজ চাকরি করি, গার্ডের, সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের। আচ্ছা, তো এই গল্পটা আপনি আমাদের এখানে বললেন কেন? বললাম আমাদের অনেক গল্প, আমি অনেক সময় অনেক এই আমি নাইট ডিউটি যখন করি আমি এই গল্পগুলো খুঁজি কোন চ্যানেলে হয়। আচ্ছা, বিভিন্ন রকমের গল্প আছে, আমি শুনি, টিপতে থাকি চ্যানেল, টিপতে গল্প শুনি, ভালো লাগে। তা ভালো লাগে ভাই, তোমার সে তো সহজেই অনেক পচা গল্প দেখেছি, শুনি, কোনো মজার কথা না, গল্পগুলো ভালো লাগে না, তারপরে প্রচার হয়। তা আমি আবার ওই লেখাপড়া নাই দিকে আমি ইংলিশে লিখতে হয়, মেসেজ টেসেজ দিতে পারি না। তখন একটা নাম্বার কালেক্ট করলাম, মানে আমি যে বয়সের সময় নাম্বার বলে না, এডমিটের সময়, বিগতের সময়, তখন এই নাম্বার খাতায় লিখলাম, লিখে ফোন দিলাম। আমাদের ফোন কল ঢুকে আমাকে 5 মিনিট সময় দেওয়া, 1 চাপুন 2 চাপুন 3 চাপুন। আপনি বলছেন পচা গল্প, হ্যাঁ সেটাও ঠিক আছে, মাঝে মাঝে আসলেই পচা গল্প চাই, কিন্তু কথা হচ্ছে যে আপনার নিজের বলার শখ হলো কেন, মানে কেন মনে হলো যে আপনার এই গল্পটা মানুষজন একটু জানুক? মানুষ জানুক বলা হলো এই কারণে যে আমি জীবনে যে কষ্ট করছি, রাইট, আমি রাস্তায় ইট হিতেন দিয়ে ঘুমাইছি, দিনের পর দিন না খায় থাকছি। হ্যাঁ, কি বলবো আর আমি, নির্মম যেটাকে বলে। হ্যাঁ, বাপ মা হারাইছেন ছোটবেলায়, ছোটবেলা মা বাবা ভাই সবাই গেছে। কিন্তু এই যে আমার বাপের কিছু জায়গা জমি হয়ে গেছিল, সেটা ভুলে গেছি গে, প্রায় 7.5 শতাংশ জায়গা হয়ে গেছিল, 1.5 কাঠা জায়গা হয়ে গেছিল। এই প্রথম দাম শাশুড়ি বিয়ে করলাম, এই শাশুড়ি আমার জায়গাটা বিক্রি করাইছে। আজকে আমার দেশেও কিছু নাই, ঢাকাও কিছু নাই। এখন ঢাকা এই আমি পাই 10,000, একটা পোলা আছে 8-9 হাজার টাকা পা, আরেকটা পোলা আছে ডেলি 200-300 টাকা আনে। এই যা আনে মাসে টাকা 6,000 টাকা ঘর ভাড়া দিই, টুকিটাকি সংসার এই টাকাতে যেভাবে হোক একভাবে চলে যা, আল্লাহ চালাইতেছে। তবে মানে সচ্ছল না আর কি, দুর্ভোগের কষ্টের ভিতরে আছে। আমি আপনার জন্য দোয়া করি যে আপনার জীবনে এত কষ্ট গেছে যে আল্লাহ আপনার কষ্টগুলো লাঘব করে দেখ। মানে খুবই নির্মম একটা গল্প, বাপ মা হারানোর পরে সেই 74-এর দুর্ভিক্ষ, মানুষ মারা গেছে, নিজের চোখে দেখেছেন, কিন্তু মানে এক বেলা খাওয়ার জন্য মানুষ যে কি করতে পারে, তাই না, একটা ভয়ঙ্কর রকমের কষ্ট। এতিম ভাড়ায় আমি যখন ছিলাম, বস এদের কথা আমার তো কঠিন কথা মনে ছিল না, 74-এ ভর্তি হলাম, প্রায় 88 না 86 সাল 87 সাল পর্যন্ত করে ছিলাম। ভাত কি জিনিস আমি সালাম ভাত চোখে দেখি নাকি, কি খাইছেন? ভাত দেন দেখে 2 বেলা 2টা রুটি দিত, একবেলা সকালবেলা বিস্কুট দিত, সকালবেলা 2টা বিস্কুট দিত, আর 1 খামচা চকলেট দিত, একটু দুধ দিত, গুঁড়া দুধ। কিন্তু ভাত কি জিনিস
এই যে 7-8টা বছর ভাত আমি চোখে দিই না, ভাত কাকে বলে। ওহো। দুটো ভাতের জন্য আমার খাবার বিস্কুটটা আমি আরেক বাড়িতে দিতাম, যে দুটো ভাত দাও। যারা একটু ভালো তারা বিস্কুটটাকে আমাকে ভাত দিত, ও, আর যারা খারাপ মহিলা বিস্কুটের আগে চট থাকলে ব্যাগে যাই বেড়া ইতে আমার সাথে নুকে তুই যা যা, ওহো। বিস্কুটে রাখে চকলেট রাখে আমাকে ভাত দিত না। কিন্তু ভাতের লোক আমার কোনো সম্পর্ক ছিল না। 9 বছর 8 বছর আমি ভাত কি জিনিস দেখি নাই। আজকের এই গল্পটা থেকে মেসেজ বের করা খুব কঠিন, কিন্তু এটা ঠিক যে যদি আপনি মনে করেন যে আপনি এই কষ্টগুলোকে নিজের জীবনের সাথে রিলেট করতে পারেন, তাহলে নিজের জীবনের অনেক দুঃখ, অনেক কষ্ট আপনি ভুলে যেতে পারবেন। এটা আসলে আমি মাঝে মাঝে খেয়ে হারিয়ে ফেলছিলাম ওনার গল্প শুনে, খুব ছোটোবেলার। দিন শেষে যদি গল্পটা এরকম হতো যে উনি অনেক বড় একটা অঙ্কের অর্থের মালিক, তাহলে এই গল্পটা একটা অনেক বড় একটা টুইস্ট থাকতো, কিন্তু না, সেরকম না। জীবনের মতো করেই চলে। উনি এখনও নিদারুণ একজন সিকিউরিটি গার্ড, এবং তার সংসারে এখন তিনি ভাত খেতে পারেন, এটাই তার জন্য সফলতা। চিন্তা করে দেখেন, কারো কারো জীবনে একবেলা অন্ন জোগাড় করাটাও তার জীবনের সবচেয়ে বড় সাকসেস। তো তার থেকে তো নিশ্চয়ই যারা শুনছেন তারা অনেক ভালো আছেন, কেউ কেউ হয়তো তার থেকেও খারাপ আছে। সবাই ভালো থাকি আমরা সব মিলিয়ে, এটাই হচ্ছে বলা। আজকের মতো এ পর্যন্ত শেষ করছি। আগামী বুধবার ঠিক রাত 11টায় আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।